নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে রবি সিংহ রাশিতে গমন, সেই গমন হেতু যে সামগ্রিক ফলাফল এবং তারপরে লগ্নভিত্তিক ফলাফল, এই তিনটে ক্রমান্বয়ে আমি বলবো। খুব ইম্পর্টেন্ট গোচর সংগঠিত হতে চলেছে, দয়া করে আপনারা আলোচনা শুনবেন এবং প্রয়োজন মনে করলে একটু শেয়ার করবেন। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে আগামী 17 তারিখ 17/8/2022 সকাল 7:28 রবি সিংহ রাশিতে প্রবেশ করবে, তার নিজের মূল ত্রিকোণে প্রবেশ করবে এবং এই ঘরে সে অবস্থান করবে সেপ্টেম্বর মাসের 17 তারিখ সকাল 7:14 পর্যন্ত। আমি যে সময় বলছি সেটা কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে বলছি, অর্থাৎ কলকাতার মান্ডেন জ্যোতিষ অনুসারে আমি বলছি। আমাকে বহু মানুষ প্রশ্ন করেন, আপনি যে সময়ে বলেন সেটা অনেক সময় কোনো পঞ্জিকা বা কোনো নির্দিষ্ট অনলাইন যে বিভিন্ন টাইম প্রেডিকশন আছে সেটা ধরে একটু এদিক ওদিক হয়। তো সেটা হতে পারে, আপনি যে এলাকা থেকে অনুষ্ঠান দেখছেন তার সাপেক্ষে তো পার্থক্য হবেই, কারণ অ্যাস্ট্রোলজি তো ডিপেন্ডই করে আসছে স্থান, কাল এবং পাত্র, তিনটের ওপরে। এই তিনটের ওপরে ডিপেন্ড করে। আর একটা জিনিস যেটা আমরা উল্লেখ করি না নর্মালি, কিন্তু সেটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপশনের মধ্যে আছে, সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ আপনি কোন শ্রেণী বলতে এখানে শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাববেন না। শ্রেণী বলতে অর্থাৎ আপনার পিতৃ পরিচয়, অর্থাৎ পিতর যেটা আছে তার লিনিয়েজটা কিরকম, কোন সেকশন থেকে আপনি আসছেন, তার উপরে আপনার এন্টায়ার হরোস্কোপটা তৈরি হবে। যেহেতু রবি নিয়ে আলোচনা করছি সেহেতু এটা উল্লেখ করে দিলাম। সুতরাং একই হসপিটালে একই সময়ে হয়তো দুটো বাচ্চা জন্মাচ্ছে, তাদের মধ্যে ডিফারেন্স কি থাকবে? শুধুমাত্র পারিবারিক যে কাঠামোগত ডিফারেন্স, তার বাইরে অন্য কোনো ডিফারেন্স নেই। দুজনের ছক তো অলমোস্ট এক হবে, 2-5 মিনিটের এদিক ওদিক হলেও হতে পারে, অলমোস্ট এক হবে। কিন্তু দেখা যাবে দুটো বাচ্চা বড় হওয়ার পরে তার মেইন ডিফারেন্স এসে যাবে পামে। সেই জন্য পামটা রিড করতে হয় ছকের সাথে সাথে। ছকের যে কাঠামোগত গুণ আছে সেটা পামে ইন্ডিকেশন থাকে যে কোন গুণটা কোন বয়সে গিয়ে অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে পারে, বা সেই গুণটা সারা জীবনই রিসেসিভ অবস্থায় থেকে যাবে না ডমিনেন্ট হবে। এই সমস্ত কিছুর সাথে পামকে বলতে পারেন যে কম্পেয়ার করতে হয়। কম্প্যারিজনটা যদি না হয় তাহলে একটা মোটা দাগের অ্যানালিসিস হয়। সেই কারণে পামটাকে এক্সামিন করার প্রয়োজন আছে ছকের সাথে। এই একটি কারণে আমি অনলাইনে ছক দেখি না। অনলাইনে হাতের পামের অনেক ছোট লাইন আছে, হাতের কার্ভ যেগুলো আছে সেগুলো বোঝা যায় না, কালার বোঝা যায় না, হাতের প্রপার শেপ বোঝা যায় না, আঙ্গুলের মধ্যে কত ডিফারেন্স আছে বোঝা যায় না, হাতের উল্টো দিকের অংশের কি প্রকার ঢেউ খেলানো আছে সেটা বোঝা যায় না, ফেস রিড করা যায় না, এই ফোরহেড দেখতে হয় সেটা দেখা যায় না। একজন সমুদ্র বিজ্ঞানের মধ্যে অনেক কিছু ইনক্লুডেড থাকে, সেটা আপনার ছক অনুসারে সেটা দেখতে হয় খুঁটিয়ে, সেই কারণে দেখা যায় না। পারফেকশন আসে না বলে দেখি না। এবার আলোচনায় ডিরেক্ট আপনাদের বলি যে খুব ইম্পর্টেন্ট গোচর এই কারণেই, কারণ রবি দীর্ঘ গত 1 মাস মানে অলমোস্ট 16ই জুলাই রাত্রিবেলা থেকে 17-16 জুলাইয়ের জামচার থেকে 17ই অগস্ট পর্যন্ত সে তার মূল ত্রিকোণে দ্বাদশে অবস্থান করেছে, শনি থেকে সমসপ্তমে অবস্থান করেছে এবং বৃহস্পতি থেকে পঞ্চমে অবস্থান করেছে। বা রবি থেকে 9th হাউসে জুপিটার ছিল, যেটা একমাত্র গ্রহণযোগ্য ছিল। কিন্তু অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে, আমি কর্কটে রবির অবস্থানকালে আমি আপনাদের আলোচনায় বলেছি যে কিছু কিছু প্যারামিটার রবি সেখানে এসে ফুল ফ্লেজেডলি দিতে পারে না। রবি তো অগ্নিতত্ত্বের কারক, সৌর জগৎটাই সূর্য থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্যই তো সৌর নামটা এসছে। তো সে যদি এমন একটা কন্ডিশনে থাকে যে কন্ডিশনটা তার পক্ষে খুব একটা মনে করুন যে কমফোর্টেবল নয়, তো একটা দেশের রাজা, মনে করুন অনেক বড় দেশ,
তো সে একটা গরমের এনভায়রনমেন্টে একরকম থাকবে, ঠান্ডার এনভায়রনমেন্টে একরকম থাকবে, যেখানে খুব বৃষ্টি হচ্ছে সেখানে একরকম থাকবে। দেশটা পুরোটাই তার, কিন্তু তার একটা বড় শারীরিক, মানসিক বা তার সিদ্ধান্তগত সমস্যা কিন্তু তৈরি হবে তার অবস্থান কালে। সেই কারণেই বলছিলাম যে স্থান কাল পাত্রর ভেদে। তো সেইটা আমাদের যখন রবিও যখন পুরো 12খানা ঘর, রবি নিজের ঘর এবং চন্দ্রের ঘর বাদ দিয়ে প্রত্যেকটা প্ল্যানেটে 2টো করে রুম আছে। রাহুকেতুর তো কোনো ঘর নেই, রাহুকেতু অ্যাকচুয়ালি ইন্ট্রুডার, বাইরে থেকে এসছে। তো প্রত্যেককে 2টো করে ঘর দেওয়ার পেছনে একটা মৌলিক কারণ আছে। অনেকবার পূর্বের আলোচনা যারা শুনেছেন তারা অনেকবার বলেছি, তেমন হলে ভবিষ্যতেও বলে দেবো যে কেন 2টো করে ঘর দেওয়া আছে, একটা করে ঘর কেন দেওয়া নেই, এবং রবি এবং চন্দ্রের কেন একটা করে ঘর আছে। কিন্তু অ্যাকচুয়ালি সবকটা প্ল্যানেটই তো, রবি তো তার পিতা হিসাবে কাজ করে না, তো রবি পিতৃকারক গ্রহ, এবং কেতু হচ্ছে যখন স্যাটার্ন যুক্ত হয়ে থাকে বা রবি যুক্ত হয়ে থাকে বা কিছু ক্ষেত্রে মঙ্গল যুক্ত হয়ে থাকে, তখন পিতৃকারক গুণগুলোকে নিয়ে আসে। অর্থাৎ পূর্বজন্মের যে পিতরদের যে গুণ বা দোষ, দুটোকেই বর্ণ করতে হয় সেই হরস্কোপে, যেটাকে আমি অনেকবার আপনাদের সামনে উপস্থাপন করেছি, আবার করব যখন এই বছর কালী পুজো সংগঠিত হবে, তার আগে আগে যখন গ্রহণ সংগঠিত হবে সে সময় নিয়ে আবার বলব। তো যাই হোক, আজকের যে আলোচনা সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। সেটা হচ্ছে রবি যখন সিংহ রাশিতে প্রবেশ করে, সুবিধাটা কি হচ্ছে, রবি তার মূল ত্রিকোণে প্রবেশ করছে, কালপুরুষের 5ম ভাবে প্রবেশ করছে। দেখুন, 5ম, 9ম এবং 5ম, মানে রবি যেখানে রয়েছে সেখান থেকে 5th হাউস হচ্ছে তার সন্তানের ঘর, আবার সন্তানের সন্তান সেটি হচ্ছে তার 9th হাউস, মানে 5th হাউসের 5th হাউস হচ্ছে 9th হাউস। তো এরা একটা ট্রাইনে থাকে সব সময়। আমরা অনেক সময় মধ্যবর্তী অংশ, মনে করুন কোনো একজন ব্যক্তির, সে যদি নিজেকে রবির ঘরে সীমাবদ্ধ রাখে, তাহলে সে হচ্ছে মধ্যেখানের যোজকের কাজটা করছে। তার পিতা আছেন এবং তার সন্তান আছেন, ধরে নেওয়া যাক। তো এই 3 জনের মধ্যে একটা ট্রাইন তৈরি হয়, একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে 60 ডিগ্রি করে অ্যাঙ্গেল। তো এটা তৈরি করা হয় এই কারণেই, কারণ এই 3 জনের মধ্যে গুণগত রিজেম্বলেন্স আছে। 3 জনই অগ্নিতত্ত্বের কারক। তো অগ্নিতত্ত্বের কারক কেন? কারণ অগ্নি হচ্ছে উৎপত্তি এবং বিনাশ দুটোকেই ইন্ডিকেট করে। দ্রৌপদীর যখন জন্ম হয়েছিল তখন যাজ্ঞসেনী বলতো না, যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছিল, যজ্ঞ থেকেই সবকিছু সৃষ্টি হয়। আমরা যে খাদ্য গ্রহণ করি সেটাও যজ্ঞ, আমরা যে সন্তান আমাদের পরবর্তী প্রজন্মে উৎপাদন হয় সেটাও যজ্ঞ, ভগবানের সাথে কানেকশন হয় সেটাও যজ্ঞ। তো সবকিছুই যজ্ঞ, যজ্ঞ গতিম বিষ্ণু, ভগবানের সাথে ডিরেক্টলি কানেকশন হয়। তো সেই কারণে উৎপত্তি এবং বিনাশ সবকিছুই অগ্নিতত্ত্বের মধ্যে নিহিত থাকে। তো রবির গুণটা কি হয়, রবি হচ্ছে নিয়ন্ত্রিত অগ্নি, অর্থাৎ যে আগুন বাড়বে না কমবে না। এই তত্ত্বটাও আগে বলেছি। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন পুড়ে হিলিয়ামে কনভার্ট হচ্ছে, এবং তার ফলে যে ভরের কিছুটা হ্রাস ঘটছে, সেই ভরটাই শক্তিতে কনভার্ট হচ্ছে। যদি একদম সোজা ফিজিক্সে আলোচনা বলেন, সেই কনভার্সনটাই আমরা তাপ হিসাবে পাচ্ছি, অ্যাট্রাকশন হিসাবে পাচ্ছি। অন্যান্য শক্তির উৎপত্তি ঘটছে, মহাবিস্ফোরণ ঘটছে, যেহেতু সেখানে কোনো বয়ে নিয়ে আসার কোনো উপাদান নেই, সেই জন্য সেই সমস্ত বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না। আমাদের এখানে যখন বিস্ফোরণ ঘটে তখন আমাদের এয়ার সেগুলোকে বোর্ন করে নিয়ে আসে আমাদের কান পর্যন্ত, কিন্তু সূর্য থেকে পৃথিবী পর্যন্ত দীর্ঘ পথ আছে যেখানে কোনো হাওয়া নেই, এয়ার এক্সিস্ট করে না। সেই জন্য খুব বড় বড় বিস্ফোরণ যেগুলো হয় সেগুলো তো শক্তি, শব্দ শক্তিতে কনভার্ট হচ্ছে, সেগুলো আমরা শুনতে পাই না। আমরা শুধু আলো এবং তাপটা পাই, যে দুটোকে বোর্ন করতে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, তারা চলে আসে মিডিয়ামলেস। তো সেই কারণে আমরা সূর্যের এই অংশটা পাই, এবং যার দ্বারা এই সমস্ত জগৎ সংসারটা, এই ইলিউশনারি ওয়ার্ল্ডটা চলে। তো রবি কোন কোন অংশকে রিপ্রেজেন্ট করে না, রবি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে। আপনার পিতা, আপনার পিতৃব্য যারা আছেন সেই অংশকে রবি সোললি রিপ্রেজেন্ট করে। পিতা, পিতৃব্য, আপনার
তারও আগের কুলের যত আছেন, আর অর্থাৎ আপনার লিনিয়েজ, আপনার ক্ল্যান, সেই অংশকে রিপ্রেজেন্ট করে। সমাজে আপনার প্রতিষ্ঠা, আপনার পদ, আপনার পদমর্যাদা এবং সেই পদমর্যাদা হেতু আপনার যে কাজকর্ম, সেটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে রবি। রবি অ্যাকচুয়ালি আপনার স্পেসিফিক আইডেন্টিটি নির্দেশ করে, কারণ রবি হচ্ছে পিতা, পিতার থেকে আমাদের শরীরে প্রাণ ট্রান্সফার হয়। তো সেই কারণে সে ডিরেক্টলি, রবি আমাদের সোলকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য আত্মাকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে বেসিক আইডেন্টিটি। এছাড়া যেটা করে সেটা হচ্ছে, আগেই বললাম, লিনিয়েজ বা বংশকে, কুলকে রিপ্রেজেন্ট করছে, কুল দেবতাকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা কুলের একটা নির্দিষ্ট দেবদেবী থাকেন, সেই দেবদেবীকে রিপ্রেজেন্ট করেন। এছাড়া যেটা করেন সেটা হচ্ছে, যদি বৃহৎ অংশে বলেন, সেটা হচ্ছে সমাজের বুকে আপনার যে আইডেন্টিটি যেটা দাঁড় করিয়ে রাখছে, আপনার পরিচয়, শুধু পিতৃ পরিচয় নয়, আপনার নিজস্ব যে পরিচিতি হয়েছে সেটা বিভিন্ন কাজের মাধ্যমে। কাজ ছাড়া তো অন্য কিছু পরিচিতি হওয়ার জন্মসূত্রে, আপনি যদি কোনো অসাধারণ প্রতিভাবান ব্যক্তি না হন, না হলে তো আপনাকে কোনো কাজ দ্বারাই নিজের প্রতিষ্ঠা তৈরি করতে হবে। সেই প্রতিষ্ঠাটাও তৈরি করে হচ্ছে রবি, সামাজিক প্রতিষ্ঠা। এই ব্যক্তিটি এই কাজ করে, অর্থাৎ কোনো একটা ব্যক্তির নাম বললেই সেই ব্যক্তি সম্পর্কে আমাদের একটা মডারেট অথবা ঋণাত্মক অথবা ধনাত্মক 3 ধরনের প্রকৃতি তৈরি হয়। এটাও কেউ বোর্ন করে চলে রবি, অর্থাৎ আপনি কি প্রকৃতিকে রিপ্রেজেন্ট করছেন মানুষের চোখে। আপনি নিজেকে যা বলি ক্লেম করুন না কেন, মানুষের চোখে তো আপনি যদি বিশেষ করে সমাজে যদি একটু ধরুন পরিচিতি থাকে, সবারই কম বেশি পরিচিতি থাকে, 10টা লোক তো অ্যাটলিস্ট একটা মানুষকে চেনে, তাদের চোখে আপনার প্রকৃতিটা কি, সেটা রবি রিপ্রেজেন্ট করে। রবি এখানে ঢুকে কি প্রকার ফল দেবে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখুন, রবি যখন এখানে প্রবেশ করবে তখন তার কিছুদিনের মধ্যে, খুব অল্প কিছুদিন, 3.5 দিন মতো বুধের সাথে রবি এখানে বুধাদিত্য যোগ করে অবস্থান করবে। তারপরে বুধ চলে যাবে তার নিজের ঘরে, মূল ত্রিকোণে চলে যাবে, এবং সেখানে সে প্রায় 65 দিন, 64-65 দিন, প্রায় 25-26 অক্টোবরের জামচার পর্যন্ত বুধ কন্যা রাশিতে অবস্থান করবে, যেটা রবিকে একটা স্পেশাল ডিভিডেন্ড দেবে, এই ঘরে আলাদা শক্তি দেবে, অর্থাৎ ন্যাচারাল পজিশন। একটা অদ্ভুত জিনিস দেখবেন, একটা ন্যাচারাল পজিশন, শুক্র বাদে শনি শনির ঘরে, বৃহস্পতির ঘরে, মেজর প্ল্যানেট রবির ঘরে, বুধ বুধের ঘরে, মঙ্গলও ছিল নিজের ঘরে, জাস্ট বৃষের ঘরে এসছে, এবং এই ঘরে সে কতদিন থাকবে না, 13ই মার্চ পর্যন্ত, এই বিস্তৃত সময় মধ্যেখানে 26-27 দিনের জন্য মিথুন রাশিতে অবস্থান করবে। এই বিস্তৃত দিন প্ল্যানেটগুলোর মধ্যে, মানে রাহু কেতুকে ছেড়ে দিন, যে 5টা প্ল্যানেট এবং 1টি নক্ষত্র এবং 1টি উপগ্রহ, এই যে 7টি, এই 7 জনের মধ্যে কিন্তু 4টে মেজর প্ল্যানেট কিন্তু স্বক্ষেত্রে অবস্থান করবে। বিভিন্ন রকম যোগ আছে, অমুক যোগ তমুক যোগ, সব যোগ সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, লক্ষ্মীনারায়ণ যোগ হয়, অমুক হয় তমুক হয়, পঞ্চমহাপুরুষ যোগ হয়। আমি নিজে অনেক সময় বলি না যে তা নয়, কিন্তু এগুলো সবার ক্ষেত্রে সবসময় অ্যাপ্লিকেবল হয় না। তো রবি এখানে অবস্থানকালে মানুষের মধ্যে যেটা তৈরি করবে সেটা হচ্ছে আত্মসচেতনতা, আত্মমর্যাদাবোধ, নিজের কর্মের প্রতি নিবৃষ্ট হওয়া। রবি কিন্তু রজস গুণ সম্পন্ন, কিছুটা সাত্ত্বিক, মুখ্যত রাজসিক এবং সামান্য তামস। রবি তামসে কনভার্টেড হয় একমাত্র রবি যদি কখনো অপমানিত হয়। রবির ক্ষেত্রে সেলফ রেসপেক্ট, অর্থাৎ আত্মসম্মান বোধ এবং ডিগনিটি বোধটা সব থেকে বেশি থাকে। সেটা যদি কখনো কোনোভাবে হ্যাম্পার্ড হয়, যেহেতু দেখবেন আমাদের সবার মধ্যেই কম বেশি বোধটা আছে, কারুর ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত আছে, কারুর ক্ষেত্রে কম আছে, কারণ এটা তো আমাদের সোলের গুণ, সোল আমাদের শরীরে আছে। কোনো মানুষ যদি অত্যন্ত ইনভার্টিব্রেট টাইপের মানুষ হন, তাহলেও তার মধ্যে খুব অল্প পরিমাণে আত্মসম্মান বোধ আছে। আর যার মধ্যে বেশি আছে তো মাত্রা অতিরিক্ত আছে, মাত্রা অতিরিক্ত বেশি কোনো কিছুই থাকলে সেটা অ্যাভারেশন তৈরি করে, তাদের ক্ষেত্রেও করতে পারে। রবি প্রথম তো সেটা তৈরি করবে। দ্বিতীয় হচ্ছে মানুষের এডুকেশনের প্রতি, বিশেষ করে ডিপ নলেজের প্রতি অত্যন্ত আধিক্য দেয়। বিভূতিষ্মান রবি কিন্তু অসম্ভব নলেজের অধিকারী, এবং নলেজ তার নলেজটা সর্বক্ষেত্রে কম বেশি থাকবে। বলতে পারেন জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ অল টু।
তো এটা রবির গুণ, কারণ রবি থেকেই সবকটা গ্রহ তৈরি হয়েছে, সবকটা গ্রহের নিজস্ব নিজস্ব গুণাবলীগুলোই তো স্পেসিফিকেশন। তো সেই সবকটা গুণ রবির মধ্যেই তো ইনহেরিটেড ছিল বলেই না সেই গ্রহগুলো তার গুণগুলো পেয়েছে। রবির মধ্যে সর্বপ্রকার গুণই কম বেশি সন্নিবিষ্ট থাকে। রবির যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে মারাত্মক মেমোরি পাওয়ার, কোনো কিছু ভোলে না। অনেক ছোটবেলাকার কথা সে অতি অকপটে বলে দিতে পারে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে তারিখ উল্লেখ করে। এটা রবির স্পেসিফিক গুণ, যার মধ্যে সেটা থাকে। তার সাথে 2-3 মিনিট কথা বললেই বুঝতে পারবেন এর মধ্যে রবির গুণ আছে। রবি কখনো মিথ্যে বলে না, মানুষকে পথ দেখানোর চেষ্টা করে, কারণ তিনি রাজা। রাজার কাজ কখনো পথভ্রষ্ট করে দেওয়া নয়, ঠিক আছে? রাজার কাজ গার্জিয়ানের দায়িত্ব পালন করা। সে সবসময় মানুষকে পথ দেখানোর চেষ্টা করে। এবার সেটা কেউ দেখলো বা না দেখলো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু দেখানোর চেষ্টাতে সে তার অন্তিম জ্ঞান পর্যন্ত লোককে বোঝানোর চেষ্টা করে যে আপনি এটা করুন বা আপনি এটা করবেন না। কিন্তু আমি বারবার বলেছি যে কলিযুগে মানুষের মধ্যে কলি যেটা করে সেটা হচ্ছে তার গুণ অনুসারে, এটাও ঈশ্বরেরই দেওয়া গুণ। মানুষের মধ্যে অত্যন্ত সন্দেহ প্রবণতা এবং মানুষের মধ্যে মানুষকে বিশ্বাস করার মানসিকতাটা অত্যন্ত কম থাকে। আপনি যদি কাউকে উপযাজক হয়ে উপকার করেন, তাহলে অনেক মানুষ আপনাকে বলে দিতে পারে এই লোকটির কোনো পরোক্ষ উদ্দেশ্য আছে, সেই জন্য, না হলে আমার প্রতি কি এমন করার প্রয়োজন আছে। আর যদি কিছু না করেন তাহলে বলবে লোকটি একেবারেই সাহায্য করার সামর্থ্য থাকলেও করলো না। দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনি একটা অদ্ভুত সমস্যায় পড়ে যাবে। তবে প্রথম সমস্যাটা খুব ভারী বহন করা, মানুষের অপবাদ বহন করাটা খুব ভারী হয়। তো এই কারণে আমাকে বহু মানুষ প্রশ্ন করেন, আপনি যখন কোনো প্রতিকার নিয়ে কথা বলেন না কেন, বিভিন্ন মন্ত্র বা অমুক কিছু, নর্মালি আমি বলি না, কারণ এই জিনিসের আমি অনেক ভুক্তভোগী, মানুষকে বলে, নিজের জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে বলি না। তো রবি হচ্ছে ধর্ম প্রদানকারী। ধর্ম মানে কি? তার গুণটাকে সে সমাজের মধ্যে চালনা করবে। সমাজের মধ্যে কিভাবে চালনা করবে? না, প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে কিনা সেটা দেখা। কারণ সে তার রাজধানীতে প্রবেশ করছে, নিজের ঘর, যেখান থেকে মুখ্যত সে রাষ্ট্র পরিচালনা করে। এখানে আসলে সে যখন থ্রোনের উপরে বসবে, সিংহাসনে, তখন সে তার কাজগুলো প্রপারলি পরিচালনা করতে পারবে। বৃহস্পতির থেকে নলেজ নিয়ে এসছে, সমস্ত ঘর থেকে 1 বছর গিয়ে সে বিভিন্ন গুণ মানে সরবরাহ যেগুলো হয়েছে সেগুলো সে নিয়ে নিজের রাজধানীতে এসছে। এবার সে পরিচালনা করবে একটা একটা করে। তো এখানে তিনি প্রথম যেটা করবেন, ধর্মের প্রতিষ্ঠা। মানে কি? ন্যায়পূর্বক কাজ, জাস্টিসপূর্ণ কাজ। শনি অলরেডি রয়েছে জাস্টিসের জন্য, সামাজিক যে জাস্টিস যেটা মানুষকে দিতে পারে সেটার জন্য অলরেডি স্যাটার্ন রয়েছে। বৃহস্পতি রয়েছে নলেজকে অতিরিক্ত বৃদ্ধি করার জন্য, বিশেষত যে কোনো অকাল্ট সায়েন্সের নলেজ, যে কোনো স্পিরিচুয়াল নলেজ। অকাল্ট সায়েন্সও অলসো স্পিরিচুয়াল নলেজের মধ্যেই পড়ে, এটা একটা বিশেষ গুণ। তো সেই সমস্ত গুণকে আরও বেশি বৃদ্ধি করবার জন্য রবি এখানে খুব ভালোভাবে কাজ করবে। আর্ট অ্যান্ড কালচারের প্রতিও রবি অত্যন্ত এফেক্ট দেবে। অর্থাৎ যে সমস্ত কৃষ্টি কালচারের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে। দেখুন, শুক্রের গতি এখন অনেক বেশি আছে রবির থেকে, ম্যাক্সিমাম ভেলোসিটিতে আছে। 1 ডিগ্রি 11 মিনিটের মতন গতি আছে। এবার শুক্র আস্তে আস্তে রবির মোটামুটি 15 ডিগ্রির মধ্যে ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার পরে শুক্র কম্বাস্ট হবে, দেরি আছে সেটা, এবং কম্বাস্ট হয়ে আবার ঘুরে চলে যাবে রবিকে টপকে, গিয়ে রবির ঘরে গিয়ে সামনের বছর বকরি হবে, জুলাই আগস্টের মতন সময়। এগুলো ন্যাচারাল জিনিস। যারা ছককে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে তারা সেগুলো বুঝতে পারে যে কখন টপকে যাবে, কখন সে পিছিয়ে যাবে, এগুলো বোঝা যায় দেখে। তো এখানে এসে সেই মুখ্যত সেই কাজটা করবে, সংস্কার যেটাকে বলা হয় রিফরমেশন, সেই কাজ তিনি এখানে কিন্তু অবশ্যই করবে। এবং বুধ যেহেতু তাকে ফুল ফ্লেজেডলি তাকে সাপোর্ট করবে। শুক্র তার ঘরে এসে প্রবেশ করবে 31শে অগস্ট। শুক্র এখানে প্রবেশ করলে, রবি শুক্র একসাথে যখন প্রবেশ করবে, মানুষের নর্মাল সোসাইটির মধ্যে পিতামাতার সন্তানদের প্রতি অত্যন্ত বাৎসল্য, বা মানুষ যখন কাউকে, ধরুন কারোর সাথে কোনো সম্পর্ক আছে, একটা প্রেম প্রণয় আছে, তার মধ্যে বাৎসল্য, সব কিছুর মধ্যে বাৎসল্য আনবে, মানুষের মধ্যে প্রচুর মেটেরিয়াল জিনিস পারচেস করার মানসিকতা কিন্তু তৈরি করবে শুক্র এখানে প্রবেশ করা মাত্র।
রবি অলরেডি এখানে অবস্থান করবে, তো সেটাও একটা পজিটিভ দিক। মানুষ কিছু যখন পারচেস করছে তার মানে ধরে নেওয়া যায় যে সামান্য পরিমাণ অর্থ তার হাতে আসছে, তো সেটা যখন সোসাইটিতে রোলিং হবে সেটা সোসাইটির ক্ষেত্রে মঙ্গল, যে সবার পক্ষেই কিছু না কিছু অর্থ আসবে। আগেই বলেছি যে অধিকার, পদ এবং সমৃদ্ধি এখানে রবি বৃদ্ধি করবে। দেখুন, রবির ঘরের একটা অদ্ভুত গুণ আছে। রবির ঘরে উল্টো দিকের শনির ঘরে, অর্থাৎ সমসপ্তমের ঘরে তার সন্তান, প্রত্যেকেই তার সন্তান। শনি তার স্পেসিফিক গুণ সম্পন্ন সন্তান, তার থেকে অনেক দূরে অবস্থানকারী সন্তান। এবং বৃহস্পতির ঘরে, মানে বৃহস্পতির মূল ত্রিকোণে তার, এবং তার উল্টো দিকের বুধে অর্থাৎ মিথুন রাশিতে, এই চারটে ঘরে কোনো গ্রহ, রাহু কেতুর কথা ছেড়ে দিন, আমি বলছি না, কোনো গ্রহ, আমরা নর্মালি যেরকম বলি না তুঙ্গ হয়, নিচস্থ হয়, এই চারটে ঘরে কেউ কোনো অ্যাকশন করে না। বিশেষত রবির ঘরে, রবির ঘরে না তো কেউ তুঙ্গ ফল দেয়, না তো কেউ নিচ ফল দেয়, যদিও বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেয় এখানে। কিন্তু বৃহস্পতি যেটা তৈরি করে সেটা হচ্ছে, যদি নবাংশে তার পোস্টিং বেটার না হয়, হ্যাঁ, দশমাংশে যদি তার পোস্টিং বেটার না হয়, তাহলে কিন্তু তার মধ্যে অত্যন্ত ঔদ্ধত্য বাড়িয়ে দেবে, এবং ঔদ্ধত্য বাড়িয়ে সে সদা এক ধরনের তর্কপ্রবণ বা একটা কলহপ্রবণ মানুষে রূপান্তরিত হতে পারে, এবং তার চোখে না সবসময় ফল্ট পড়ে যাবে, ফল্ট ফাইন্ডার হয়ে যাবে, ফলে মানুষের কাছে খুব একটা তার গুণটার কদর থাকবে না, এবং তার মধ্যে কিছু তামস গুণও বৃদ্ধি করতে পারে। আপনারা যারা তুলসীদাসের, মহর্ষি তুলসীদাসের রামায়ণ পাঠ করেছেন, সেখানে রাবণের এই গুণ ছিল, হ্যাঁ, সেই জন্য তিনি মহাপণ্ডিত, শাস্ত্রজ্ঞ হওয়া সত্ত্বেও তিনি সর্বাধিক অধার্মিক কাজ করেছিলেন, কারণ ডেমনিশ অ্যাক্টিভিটিস তার মধ্যে ছিল। হ্যাঁ, তার পেছনে অভিশাপ আছে, দেখুন নিয়ে এসেছে, কেতুর সাথে যুক্তি ছিল কোনো রকম, ছিলই, মানে এ নিয়ে কোনো প্রশ্ন নয়। কেতু বা রাহু আমাদের পূর্বজন্মে যে সমস্ত নেগেটিভ ফাংশন আছে সেগুলোকে বহন করে নিয়ে আসে, তাদের কাজই এটা। সমাজে আমরা যখন, মনে করুন আমি চাল উৎপাদন করছি, কেউ ডাল করছে, কেউ হাতাখুন্তি বানাচ্ছে, কেউ জুতো বানাচ্ছে, তো প্রত্যেকের যদি আগে যখন বার্টার সিস্টেম ছিল, একে অপরের মধ্যে যদি চাহিদার উদয় না হতো, তাহলে সেখানে কোনো ট্রেড হতো না। অর্থাৎ আপনি আমাকে 2 জোড়া জুতো দেবেন, তার বদলে আপনাকে ধরুন আমি 10 কেজি চাল দিলাম, তো দুজনের চাহিদা তৈরি হতে হবে। এখন তো সেই সিস্টেম নেই, এখন তার মধ্যে একটা কমন ফর্ম আছে, মানি। এই যে চাহিদাটা তৈরি করা সমাজের সবার মধ্যে, এই চাহিদাটা তৈরি করে অ্যাকচুয়ালি রাহুকেতু, সমস্ত রকম ডিমান্ডকে তৈরি করা মানুষের, সেটা প্রয়োজনীয় ডিমান্ড হতে পারে। অধিকাংশ যে ডিমান্ডগুলো আমাদের তৈরি হয়, সেই ডিমান্ডের মধ্যে কিন্তু খুব বিচক্ষণ বুদ্ধিমান মানুষ ব্যতি রেখে বাকি ডিমান্ডগুলো কিন্তু ফিকটিশাস ডিমান্ড থাকে। বাইরে বেরোলাম, ধরুন একটা ভালো কোনো দোকান দেখলাম যেখানে কিছু বিক্রি হচ্ছে, পেট হয়তো আমার খুব খিদে পায়নি, কিন্তু সেখানে গিয়ে খেয়ে নিলাম, এগুলোকে বলা হয় ফিকটিশাস ডিমান্ড, অ্যাকচুয়াল ডিমান্ড নয়। তো এই ধরনের ডিমান্ড সবসময়, বা রাস্তায় বেরোলাম, একটা ভালো বিউটি পার্লার দেখলাম সেখানে অনেক লোক, হয়তো আমার চুল বা সেট করতে গেলাম বা ম্যাসাজ করলাম সেখানে গিয়ে, যা হোক, এগুলো হচ্ছে ফিকটিশাস ডিমান্ড। এই ধরনের ডিমান্ড তৈরি করে রাহুকেতু। রাহুকেতু অ্যাকচুয়ালি কলিযুগের চালিকা শক্তি রূপে কাজ করে, তার কারণ মানুষের মধ্যে তামসিক গুণ অত্যন্ত বেশি বৃদ্ধি করে, এবং যার দ্বারা সমাজে প্রভূত টাকা পয়সার লেনদেন করে, তার সাথে অন্যান্য গ্রহ যুক্ত থাকে। কেন এই কথাটা বলছি? কারণ রাহুর দৃষ্টি থাকবে রবির ওপরে, উল্টো দিক থেকে নবম, উল্টো দিক থেকে পঞ্চম, সোজা দিক থেকে নবম দৃষ্টি থাকবে। এই দৃষ্টি হেতু রবির মধ্যে যেটা তৈরি করবে সেটা হচ্ছে এক ধরনের অহংকার বা ইগো। রবির মধ্যে এমনি ইগো থাকে প্রচুর পরিমাণে, কারণ রাজার ইগো তো সব থেকে বেশি থাকবে। আলোচনায় আগে বলেছিলাম না, যে রাজার কাছাকাছি দেখবেন কেউ যেতে পারে না, একটা ব্যারিয়ার থাকে, সেই ব্যারিয়ারের দূর থেকে কথা বলতে হয়। রাজার কোনো বন্ধু থাকে না, কোনোদিন থাকে না। রাজার হয় পৃষ্ঠপোষক থাকবে, মানে তোষামতকারী কিছু লোক থাকবে, কিছু পৃষ্ঠপোষক থাকবে, আর হ্যাঁ 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 করা লোক থাকবে, কারণ জানে না বললেই দণ্ড হতে পারে। এটা হচ্ছে রাজার অ্যাকচুয়াল গুণ। রাজার কোনো বন্ধু থাকে না, কারণ রাজার লেভেলটাই সবার থেকে উচ্চ, একমাত্র রাজপুরোহিত তার ওপরে থাকে। এখানে বৃহস্পতি সেই রোলটা প্লে করে।
কিন্তু রাজপুরোহিতের তো এক্সিকিউটিভ ডিসিশন দেওয়ার ক্ষমতা নেই, সেটা তো রাজাকেই দিতে হবে। রাজা তার মন্ত্রী অমাত্যদের দিয়ে কাজ করাবে। তো রাজা ইজ সবসময় সেপারেটেড ফ্রম আদার এনি কাইন্ড অফ ডেজিগনেশন অ্যান্ড পোস্ট। সেই কারণে যেরকম যার পজিটিভ দিকও আছে, আমি রবির লোকেদের দেখেছি যে নর্মালি তারা কর্মজীবনে যখন তাদের দাপটটা থাকে না 26-27 বছর অনওয়ার্ডস, প্রায় 60-62, কারোর ক্ষেত্রে আমি 65ও দেখেছি, তাদের যদি প্ল্যানেট পজিশন দশাগত সিনক্রোনাইজেশন থাকে তবে তারা প্রভূত অর্থ ইনকাম করে এই ফেজে। কারণ রবি অর্থের দোতক অ্যাকচুয়ালি। কলিযুগে মানুষের আইডেন্টিটি তৈরি হয় অর্থ দিয়ে। মানুষের প্রাইমা ফেসি ইন্টেনশনই থাকে আমি যা করব জীবনে সেটার দ্বারা আমি অর্থ ইনকাম করব। এটা কিন্তু একটা সময় ছিল না, মানে কাল ভেদে এটা চেঞ্জ হয়েছে। এত পড়াশোনা, ভালো স্কুলে ভর্তি হওয়া, ভালো কলেজে ভর্তি হওয়া, ভালো কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, তার মুখ্যত উদ্দেশ্য কি? সামাজিক সম্মান। বাবা, এই মানুষটি একটা বিরাট কিছু পড়াশোনা করেছে। আর 2 নম্বর হচ্ছে আপনি কত টাকা আয় করছেন, আপনার সামাজিক স্টেটাস, এই সবগুলোই রবির কারণ। কিন্তু তার সাথে রবির অনেক গুণও ছিল, সেই গুণগুলো কিন্তু কলিযুগে নষ্ট হয়ে গেছে। যেমন অত্যন্ত হাম্বল হিউম্যানিটি রবির কারণ। রাজা তো সে হচ্ছে পিতা, সে তার দেশের পিতা। তো পিতার কাজ হচ্ছে তার সন্তান, প্রত্যেকে তার সন্তান, সমস্ত সন্তানকে আগলানো, কারোর প্রতি বিরাগ ভাজন না হওয়া। সেটা কলিযুগে সম্ভব নয়, সেটা আগের যুগে সম্ভব। এটা যুগ অনুসারে অবক্ষয়, কোনো নির্দিষ্টভাবে কাউকে বলাটা ঠিক নয়। প্রত্যেকেই হয়তো তার তার ক্ষমতা অনুসারে জিনিসটাকে ঠিক রাখারই চেষ্টা করছে, কিন্তু সিস্টেমটা ঠিক চলবে না পুরোপুরি। আপনি আপনার পরিবার দিয়ে চিন্তা করবেন। আপনি হয়তো পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, তো পরিবারে 5-6 জন লোক আছে, আপনার কথা শুনবে না সবাই। ঠিক এবার পরিবারটাকে বাড়াতে থাকুন, পুরো একটা দেশ আকারে বাড়িয়ে দিন, তো শুনবে না। ঠিক সেরকম হয়। ইনসাবঅর্ডিনেশন এবং ডিসওবিডিয়েন্ট অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে কলিযুগের বেসিক নেচার। ইচ্ছেকৃত মানুষ এটা করে, অনেক সময় ইন্টেনশনালি করে, অনেক সময় আনইনটেনশনালিও হয়, কিন্তু হয়। তো রবি রাহুর যখন দৃষ্টি থাকবে এবং তৃতীয় যখন কেতু অবস্থান করবে, আপনার মধ্যে প্রচুর ডিজায়ার বা ডিমান্ড তৈরি করবে, ইলিউশন তৈরি করবে। তার সাথে আপনার মধ্যে ইগো বাড়িয়ে দেবে, আপনার মধ্যে আত্ম অহংকারটা প্রভূত পরিমাণে বাড়িয়ে দেবে। এবং তার সাথে মঙ্গলের যেহেতু পরিপূর্ণ চতুর্থ দৃষ্টি থাকবে রবির ওপরে, এবং এই মঙ্গল কিন্তু স্লো হচ্ছে ধীরে ধীরে, যত দিন যাচ্ছে তত স্লো হচ্ছে। তো তার ফলে রবি অনেক বেশি এই সময় একটা অ্যাকশনেবল মুডে চলে যাবে, অর্থাৎ খুব দ্রুত ফাংশন করার চেষ্টা করবে। কিন্তু বড় প্ল্যানেটগুলো তো ফাংশন করার মতন অবস্থা ইমিডিয়েট নেই, খুব বড় রূপান্তর তারা ঘটাতে পারবে না। যে যে অংশগুলোতে তার মুখ্যত কারকতা আছে, তার বাইরে সে ঘটাতে পারবে না। তার ফলে কী হবে, দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। অর্থাৎ আপনার ডিজায়ার অনুসারে আপনার এক্সপেকটেশন, মানে আপনি যেটাকে মনে করছেন ঠিক, সেই এক্সপেকটেশন অনুসারে আপনাকে ফল দেবে না। নাম্বার 2 হচ্ছে, যেটা দেবে সেটাতে আপনি স্যাটিসফাই হবেন না। তার ফলে সর্বদা আপনার মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করবে। 3rd হাউসে কেতু আপনার মধ্যে একটা ইলিউশনারি এক ধরনের ভিগিয়ার তৈরি করবে, এক ধরনের বলতে পারেন যে হঠাৎ কোনো কারণ ছাড়াই ক্রোধান্বিত হয়ে যাওয়া, মানুষের উপরে অহেতুক কথা বলে দেওয়া, মানুষকে অপমানজনকভাবে চোটপাট করা, বিবেক বিচার বুদ্ধি যেগুলো হচ্ছে আমাদের রবির কারক, সেই কারকতা থেকে ভ্রষ্ট হয়ে যাওয়া কিছুটা, সেই ধরনের কিন্তু ডিভিয়েশন এই সময় লক্ষ্য করা যাবে। আমি বারবার বলবো, রবি আমাদের পাচন ক্রিয়ার সাথে যুক্ত, আমাদের পেটকে নির্দেশ করে। তো সিংহ, দেখবেন সিংহকে কেন দেওয়া রয়েছে, সিংহর যে বুকটা আছে দেখবেন সেটা চওড়া থাকে আর পেটটা সরু থাকে। তার মানে মুনি ঋষিরা ইন্ডিকেট করে গেছে যে একটা মানুষের রবির ক্ষেত্রে পেট সবসময় সরু হতে হবে। ছাতি তার বড় কোনো ব্যাম্বিরের মতো না হতে পারে, কিন্তু ছাতির সাপেক্ষে পেটটা তার সবসময় ছোট হবে, তবে আপনি সুস্থ থাকবেন। পেট বেড়ে যাচ্ছে মানে এটা কালপুরুষ অনুসারে মিস ইন্ডিকেশন অ্যাকচুয়ালি। আপনি দেখছেন, কিন্তু দেখে ব্যাখ্যাটা প্রপারলি নেওয়ার চেষ্টা করুন। কোনো সিংহকে দেখবেন না কোনোদিন পেট মোটা, পেটটা তার সরু, সে যতই খাক না কেন, এবং সে রাজা। সিংহের হুঙ্কার যে শুনেছে সে জানে সে হুঙ্কার কি জিনিস।
কেউ যারা গুজরাটে গেছেন, গির অভয়ারণ্যে কাছাকাছি গেছেন, ভয়ে একেবারে বুঝতে পারবেন যদি শুনে থাকেন। কেন রাজা বলা হয় তখন বুঝতে পারবেন, যদি অ্যাকচুয়াল কানে হেয়ার করে, না হলে নয়। তো এই সময় যেটা করবে সেটা হচ্ছে মঙ্গলে চতুর্থ দৃষ্টি হেতু, মঙ্গল যেহেতু অনিয়ন্ত্রিত তাপ, রবির থেকে তার টেম্পারেচার অবশ্যই শত সহস্র গুণে কম, কিন্তু সেটা অনিয়ন্ত্রিত, তার ফলে মঙ্গল রবিকে কিছুটা নিয়ন্ত্রণহীন করে দেওয়ার চেষ্টা করবে। রাহুও কিছুটা ইলিউশনের মধ্যে থাকার চেষ্টা করবে। মনে করবেন রাহু বা কেতু এই দুজন যে দুটো প্ল্যানেট হিসাবেই বলছি আপাতত, যাকে সব থেকে বেশি এফেক্ট করতে পারে সেটা হচ্ছে রবি এবং চন্দ্র, কারণ তাদের সাথে তাদের জন্মগত বৈরিতা আছে। ভগবান এভাবেই সৃষ্টিটা করে রেখেছে যাতে বৈরিতিটা থাকে। তো রবিকে দৃষ্টি দিয়ে রবির মধ্যে কিছু ম্যাল এফেক্ট তৈরি করবে, তার ফলে কথাবার্তার প্রতি অত্যন্ত নিয়ন্ত্রণ রাখবেন। আপনার মধ্যে বিশেষ করে যাদের মধ্যে রবির কারকতা আছে জন্মগতভাবে, তাদের মধ্যে কিন্তু হটি প্রাউডি ধরনের নেচার, মানুষকে কিছু অফেন্সিভ কথা বলে দেওয়া, নিচু করা কথা বলা রেদার দেন সমালোচনা, সেটা কিন্তু বলে দিতে পারেন আপনি। সেই ব্যাপারে আপনি সদা সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন এই ধরনের উল্টোপাল্টা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারেন। রবি আমাদের পাচন জায়গাকে দেখে, আগেই বললাম, তার সাথে যেটা দেখে আমাদের ব্লাড প্রেশারকে দেখে। হৃৎপিণ্ডে থাকে তো সোল কোথায় থাকে বলেছি, যে গীতার শ্রীমদ্ ভগবত গীতার 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান বলেছে আমি হৃদয়ে অবস্থান করি, মানে সোল তো পরমাত্মার অংশ, সেই হৃদয়ে অবস্থান করে। তো রবি আমাদের হৃদয়ে অবস্থান করে অলওয়েজ। তো সে কি করবে এই সময়টাতে, আমাদের এই অংশে যেই জায়গাগুলোকে কন্ট্রোল করে, অর্থাৎ ব্লাড প্রেশার, তার সাথে ধরুন পালসের প্রবলেম, তার সাথে ধরুন আমাদের হার্টে যে কারেন্ট সাপ্লাই হয় সেটা এসএ নোড, এভি নোড, হ্যাঁ, পার্কিনসি ফাইবার, হিজের বান্ডিল, বিভিন্ন রকমভাবে আমাদের কারেন্ট যায় তো হার্টের মধ্যে। তো সেই কারেন্টের জায়গাতে একটু ট্রাভেল করতে পারে। যাদের ক্ষেত্রে আছে, মনে করুন পেসমেকার বসানো রয়েছে বা ডক্টর বলেছে পেসমেকার বসাতে হবে, তারা কোনো রকম সমস্যা দেখলে ডক্টর দেখিয়ে নেবেন রিগার্ডিং দ্য ইস্যু। ফেলে রাখবেন না, গাফিলতি করবেন না। শনি কিন্তু আপনাকে চূড়ান্ত গাফিলতি করার চেষ্টা করাবে যে কোনো কাজে। আজকের কাজটা কাল করি, কালকের কাজটা 10 দিন পরে করি, কেউ তো কিছু বলছে না, এভাবেই চলবে। কিন্তু একটা দিন দেখবেন আপনার উপরে এত পরিমাণে লায়াবিলিটি এসে যাবে যে আপনি সামলে কুল পাবেন না। স্যাটার্নের কিন্তু এটা কিন্তু একটা এই মুহূর্তে ট্রিক, অর্থাৎ আপনাকে অত্যন্ত অলসতা এবং ইনার্শিয়ার মধ্যে ঢুকিয়ে দেবে। আপনি সেখান থেকে বেরোতেই চাইবেন না এবং খুব একটা চাপও থাকবে না তার জন্য, কেউ আপনাকে কিছু বলবেও না, কিন্তু আপনি নিজের স্বইচ্ছায় আর কি বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং মিনিমাম কাজটুকু করবেন যতটা রিকোয়ারমেন্ট আর কি। আচ্ছা, তার সাথে যেটা আছে সেটা হচ্ছে ডান দিকের চোখ, বাম দিকের চোখকেও এফেক্ট করে, কিন্তু ডান দিকের চোখকে বেশি এফেক্ট করে। তার ফলে যাদের ধরুন চোখে কোনো রকম দৃষ্টিশক্তিজনিত সমস্যা আছে বা স্ট্রোক হয়েছে চোখে, তারাও কিন্তু সাবধান থাকবেন। বাম হাঁটু থেকে একেবারে টো পর্যন্ত, ফিট পর্যন্ত অংশে পায়ের খেয়াল রাখবেন। শারীরিক জায়গায় কতগুলো জায়গা, বিশেষত ডাইজেস্টিভ জায়গা। শুক্র যখনই সিংহ রাশিতে ঢুকবে, রবির সাথে তার সহাবস্থান হবে, মানুষের খাবারের প্রতি অসম্ভব রকম ক্রেভিং নেচার চলে আসবে। হ্যাঁ, আমি যখন লগ্নভিত্তিক বলবো, আজকে ভেবেছিলাম বলবো, কিন্তু আজকে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না বলে বলবো না। তো এই ক্রেভিং নেচারটা কিন্তু তৈরি করে দেবে আপনাদের। তো সেটা থেকে একটুখানি আপনারা সাবধান থাকবে। বিশেষত একটা বয়সের পরে অতিরিক্ত পরিমাণে খাবেন না। বুধ বকরি হতে চলেছে, সেপ্টেম্বর মাসের 9-10 তারিখে জামচারে বকরি হবে, থাকবে 2 তারিখ পর্যন্ত অক্টোবরে। তারপরে আস্তে আস্তে গতি নিয়ে অক্টোবরের 25-26-এর জামচারে বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। তো 64 দিন অবস্থান করবে এখানে। তো এই অবস্থানকালে দেখবেন যে আপনাদের বেশ কিছু ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করতে হতে পারে, বিশেষত কোস্টাল রিজিয়নে। সেটা আমাদের পুরো ইস্ট কোস্ট বা ওয়েস্ট কোস্ট ধরেও হবে। ওয়েস্ট কোস্টে কম্পারেটিভলি কম হবে, হবে না তা না। ইস্ট কোস্ট ধরে একদম মায়ানমার বর্ডার থেকে যদি আমাদের ভারতবর্ষের এন্টায়ার বর্ডার যদি দেখা যায়, একদম তামিলনাড়ু তুতিকোরিন পর্যন্ত অংশ যে ইস্ট কোস্ট আছে, সেই পর্যন্ত কিন্তু বেশ কিছু ঝড়ঝঞ্ঝা হওয়ার প্রবাবিলিটি আছে, যেটা অলরেডি হচ্ছে। আরও যত স্লো হবে তত এই প্রবাবিলিটি কিন্তু বাড়তে থাকবে। এইগুলো একটু খেয়াল রাখবেন বেসিক্যালি। আমি এবার একটু
লগ্নভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে অগ্নিতত্ত্বের লগ্নভিত্তিক বলবো। সেটা হচ্ছে মেষ লগ্ন, সিংহ লগ্ন এবং ধনু লগ্ন। এদের ক্ষেত্রে কিন্তু রবির এই গোচর অত্যন্ত শুভ, সন্তানের জায়গায় শুভ, পিতার ক্ষেত্রে শুভ। কিন্তু যদি কোনো সন্তান এরকম দেখেন যে আপনার মেষ লগ্ন, কিন্তু সন্তান আপনার কথা শুনছেন, অবাধ্য হচ্ছে বা বিভিন্ন রকম অন্য কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকছে, যেটাকে ঠিক সুস্থ বলা যায় না, তাহলে কিন্তু বুঝবেন আপনার বেস হরোস্কোপে কিন্তু গন্ডগোল আছে। সন্তানের তো আছে অবশ্যই, কিন্তু আপনারও আছে। কারণ রবির বৃহস্পতির যে অবস্থান, বৃহস্পতির অবস্থান মেষের ক্ষেত্রে দ্বাদশে বক্রী, রবির ক্ষেত্রে অষ্টমে বক্রী এবং ধনুর ক্ষেত্রে চতুর্থে বক্রী। এই তিনটে পোস্টিংই কিন্তু ইমিডিয়েট বেটার নয়। চতুর্থে বক্রী কিন্তু ইমিডিয়েট বেটার নয়। চতুর্থে বৃহস্পতির মানে ভীষণ স্থানহানিজনিত গন্ডগোল থাকে। তার ফলে সন্তানের প্রতি অ্যাটেনশন দেবেন, রেগে যাবেন না। এই মুহূর্তে আপনার অত্যন্ত কিন্তু ক্রোধ আসবে, অত্যন্ত, সবারই কম বেশি আসবে, আপনাদের ক্ষেত্রে একটু বেশি আসবে। কথায় কথায় ক্রোধ এসে যাবে এবং এমন কিছু কথাবার্তা লোককে লাগামহীনভাবে বলে দেবেন যেগুলো কিন্তু পরে তার জন্য রিপেন্টেন্স হবে যে এগুলো আমার বলাটা ঠিক হয়নি। তো সে ব্যাপারে নজর রাখবেন। 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে অসম্ভব সাবধানতা নেবেন। পরিমিত খাবেন, অতিরিক্ত খাওয়ার চেষ্টা করবেন না। যতটা রিকোয়ারমেন্ট বা ডিজায়ার সেটুকুই খাবেন এবং ইজি ডাইজেস্টেবল খাবার খাবেন। প্রচুর পরিমাণে ফল খাবেন, কারণ পিত্তের প্রকোপ কিন্তু অসম্ভব বাড়িয়ে দেবে। ফলে ডক্টরের নির্দেশ, যাদের ক্ষেত্রে পেটে বড় রকম সমস্যা আছে অথবা যাদের নেইও, তারাও হালকা খাওয়া দাওয়া করবেন এবং জল খাবেন প্রচুর পরিমাণে, কারণ শরীর একটু ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এই সময়। আপনারা তো ভাবতে পারেন বর্ষাকালে কি করে ডিহাইড্রেটেড হয়। বর্ষাকাল শীতকাল বলে হয় না, ডিহাইড্রেটেড হওয়ার হলে এমনি হয় সেটা। তো এবার তার টেন্ডেন্সি, প্রবাবিলিটি কম বেশি থাকতে পারে। নাম্বার 4 হচ্ছে ভেহিকেল কেনার কিন্তু খুব ভালো যোগ রয়েছে, অত্যন্ত শুভ যোগ রয়েছে। মোটামুটি আপনি ধরে রাখতে পারেন সেপ্টেম্বর মাসের প্রায় 3rd উইক অবধি ভেহিকেল কিনতে পারেন। বাট আমি একটা কথা বলবো, মঙ্গল বক্রী হওয়ার আগে আগে, মঙ্গল বক্রী হবে 30শে অক্টোবর, মোটামুটি তার 15 দিন আগে যা ভেহিকেল কেনার কিনে নেবেন। তারপরে কিন্তু বক্রী থাকাকালীন ভেহিকেলটা কিনবেন না, কারণ মঙ্গল শুক্রের ঘরে বক্রী থাকবে। কিনবেন না, বা কিনলে প্রপারলি কাউকে দেখিয়ে নেবেন যে আমার কি এ সময় ভেহিকেল কেনা উচিত। কারণ ভেহিকেলে কিন্তু ডিসপিউট আসতে পারে, মানে ফান্ডামেন্টাল ডিসপিউট। নতুন গাড়ি কিনলেন, দেখলেন কোনো একটা যন্ত্রে কোনো সমস্যা হচ্ছে, সেটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। তার ফলে এই সময় কিন্তু আসবে নতুন কোনো জীবনে কোনো প্রেম প্রণয় আসতে পারে, নতুন কোনো বিশেষ করে ফিমেল কোনো ক্যারেক্টার লাইফে কিন্তু আসতে পারে। এটা মেলদের ক্ষেত্রে বলছি। সেটা যদি আসে, যদি মনে করেন অ্যাকসেপ্ট করা উচিত, তো এগোতে পারে। চলাফেরা করবেন সাবধানে এবং যতটা সম্ভব ধর্মভিত্তিক কাজ করার চেষ্টা করবেন। ধর্ম কি একবার বলেছিলাম, যে গুণ থেকে আপনাকে পৃথক করা যায় না। যে চিনির ধর্ম হচ্ছে মিষ্টি করা, তো মিষ্টি যদি চিনি থেকে চলে যায় তাহলে সেটা চিনি থাকবে না। তো আপনার যে গুণ সম্বন্ধিত যে কর্ম আছে, আপনার যে পণ্ডিত আপনার হরোস্কোপ দেখেন বা এ করেন, তার কাছ থেকে দেখে আপনার গুণটাকে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা হরোস্কোপের একটা নিজস্ব গুণ আছে। অনেক সময় একটি প্ল্যানেট চালিকা শক্তি হিসাবে কাজ করে, অনেক ক্ষেত্রে 2টো বিপরীতধর্মী প্ল্যানেট চালিকা শক্তি হিসাবে কাজ করে, অনেক সময় 3টে কাজ করে, 3টে প্ল্যানেট। কোনো একটা প্ল্যানেটের গুণ তো আরেকটার মতো নয়, তাহলে তো সেই প্ল্যানেটটা তৈরি হতো না। তো প্রত্যেকটারই গুণ একটার থেকে আরেকটা ডিফারেন্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিজেম্বলেন্স আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে একদম বিপরীতধর্মী গুণ আছে। তো এক্ষেত্রে সেই রকম সমস্যা কিন্তু করতে পারে। আপনার গুণটা জেনে নেবেন, আমি কোন প্রকৃতিযুক্ত হয়ে অবস্থান করছি, সেই অনুসারে নিজেকে মডিফাই করবেন, তাহলে দেখবেন অনেকটা সমস্যা থেকে বাইরে বেরোতে পারবেন। পৃথ্বীর ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে বৃষ লগ্ন, তারপরে হচ্ছে কন্যা লগ্ন, তারপরে আমাদের 1, 5, 9, তাহলে হচ্ছে 2, 6, তাহলে মকর লগ্ন। তো এদের ক্ষেত্রে বলি, মাফ করবেন, তো এদের ক্ষেত্রে বলি সেটা হচ্ছে যে রবির এই গোচর কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ গোচর, ভালো গোচর।
খারাপ ভাববেন না। অনেকে ভাববেন যে মকর লগ্নের ক্ষেত্রেতে 8th হাউসে রবি যাচ্ছে, কিন্তু এটা স্বক্ষেত্রস্থ রবি, একটু ইগো বৃদ্ধি করবে, অনেক সময় স্পাউসের সাথে সামান্য ক্ল্যাশ হতে পারে, একটা চিন্তাধারা ভিত্তিক একটা সমস্যা হতে পারে। বাট চেষ্টা করবেন নিজেকে, আমি বারবার বলেছি যে সামনের বছর অন্তত 3rd উইক পর্যন্ত প্রত্যেকেই মুখে লাগাম দেবেন, কথাবার্তায় লাগাম দেবেন। যত সমস্যা কথা বলা থেকে হবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। পৃথিবীতে আজ অবধি যে সমস্যাই হয়েছে সেটা ইনিশিয়াল সমস্যা কথা বলা থেকেই হয়েছে, অন্তত 90% ক্ষেত্রে। বাদ বাকিটা কোনো সার্কামস্ট্যান্সিয়াল কিছু ঘটতে পারে। তো এই সময়টা কিন্তু কথার ক্ষেত্রে একটু বেশি সেন্সিটিভ থাকবেন, কি বলছেন বা কি বলা উচিত। নাম্বার 3 হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ আছে এই সময়, স্পেসিফিক এদের জন্য বলছি, বিবাহের ক্ষেত্রে ভালো যোগ আছে, বিশেষত পাত্রপাত্রীর নির্বাচন করার ক্ষেত্রে ভালো যোগ আছে। অর্থাৎ নির্বাচনটা করে রাখলেন, বিবাহটা হয়তো 3 মাস পরে বা 5 মাস পরে গিয়ে করলেন, সেটা হতে পারে, কিন্তু নির্বাচন ইমিডিয়েট করতে পারেন। নাম্বার 4, ভেহিকেল কেনার কিন্তু সুবর্ণ সুযোগ আছে, ভেহিকেল কিনতে পারেন, বা কোনো ফ্ল্যাট বা কোনো ধরুন কোনো দোকান, কোনো কমার্শিয়াল জায়গা যেটা থেকে ব্যবসা শুরু করতে পারেন, এই জাতীয় কিন্তু ক্রয়ের জায়গা আছে। আর্ট অ্যান্ড কালচারের সাথে যারা যুক্ত, যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, তাদের জন্য খুব ভালো ফল দেবে। ক্রিয়েটিভিটি আসবে, নতুন কোনো প্লট মাথায় আসতে পারে, নতুন কোনো মিউজিক বলুন, গান বাজনা, যেরকমই যে ফিল্ডে রয়েছে সেই ফিল্ডে কিন্তু আপনার ক্ষেত্রে নতুন কোনো চিন্তা আসতে পারে এবং সেটা ফলপ্রসূ হবে, ভালো আছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা লেভেল পর্যন্ত বিকাশ এ সময় দেখতে পারবেন। বিশেষত বুধ যখন কন্যা রাশিতে প্রবেশ করে যাবে, প্রবেশ করে যাওয়ার পরে মকরের নবাংশে প্রবেশ করবে, মকরের নবাংশে বুধ থাকবে মোটামুটি এই 2 দিন মতন। এই 2 দিন ক্রস করে যাওয়ার পর থেকে কিন্তু বুধ খুব বেটার ফল দেওয়া শুরু করবে। তো সেই ফলটা প্রত্যেকেই নেবার চেষ্টা করবেন। এবং বিশেষত এই 3 প্রকৃতির লগ্নের ক্ষেত্রে সুগারের একটু সমস্যা করতে পারে, প্রস্টেটে প্রবলেম করতে পারে, কোমর থেকে পেটের সামনের দিকে মানে লোয়ার অ্যাবডোমেন এবং কোমর অংশে কিন্তু যে সমস্ত ইন্টারনাল অর্গানস রয়েছে সেগুলোতে কিন্তু ডিস্টারবেন্স হতে পারে। আরেকটু ওপরের দিকে যদি ব্যাকে যান তাহলে কিডনিতেও কিন্তু সমস্যা, যাদের আছে অলরেডি, কোনো রকম গাফিলতি করবেন না, কিছু দেখলে কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। এবং নিজের শরীর, মানে আমি কেন বললাম আপনার প্রকৃতি, মনে করুন কোনো লোক আপনাকে বললো আপনার মধ্যে বুধের প্রকৃতি রয়েছে, তো বুধ কি? বুধ অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাসেঞ্জার, কোরিলেটর, কোঅর্ডিনেটরের কাজ করে। বুধ কি? বুধ বায়ুর প্রকৃতি আছে, বুধের মধ্যে সামান্য জলের প্রকৃতিও আছে, সামান্য, এবং বুধের মধ্যে বায়ুর প্রকৃতি আছে, কিন্তু অগ্নিতত্ত্বের প্রকৃতি অ্যাকচুয়ালি। বুধের একদিকটা অসম্ভব গরম, আর একদিকটা একদম ঠান্ডা, কারণ বুধ নিজের অক্ষের চারিদিকে, যেমন পৃথিবী নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টায় ঘোরে, দিন রাত্রি হয়, আর সূর্যের চারিদিকে 365 দিনে ঘোরে। তো বুধ নিজের অক্ষের চারিদিকে যে সময়টা ঘোরে তার থেকে তাড়াতাড়ি সূর্যের চারিদিকে ঘোরে, অর্থাৎ বুধের ক্ষেত্রে 1 বছর অনেক দ্রুত হয় 1 দিনের থেকে। তার ফলে বুধের যে অংশটা সূর্যের দিকে থাকে সেই অংশটা পুড়ে যায় একেবারে, আর উল্টো দিকটা মারাত্মক ঠান্ডা। এটা বুধের ডুয়ালিটির কারণ, বলে না ডুয়ালিটি প্ল্যানেট বুধ, মিথুন রাশি, দ্বৈত স্বভাব বিশিষ্ট, এই কারণে দ্বৈত স্বভাব। দুটো বিপরীতধর্মী গুণ যদি মানুষের মধ্যে উদয় হয়, একটু আগে যেটা বলছিলাম, তখন তাকে দ্বৈত স্বভাব বিশিষ্ট বলে। কারণ মানুষ পরমেশ্বর নয়, ভগবান নয়, ভগবানের সামান্য গুণ তার মধ্যে আছে, একদম অতীব সামান্য গুণ আমাদের মধ্যে আছে, যেটা সোল আকারে রয়েছে। এই এত বড় ক্ষমতা, দুটো বিপরীতধর্মী ক্ষমতা একমাত্র তিনি বহন করতে পারেন। মানুষের মধ্যে আসলে সেটা অ্যাবারেশন তৈরি করবে, সেটাই করে। সুতরাং সেই গুণগুলো জেনে থাকলে সেই অনুসারে আপনার শরীরের মধ্যে প্রকৃতিগত জায়গা তৈরি হবে, সেটা জানলে আপনি আপনার শরীরকেও কন্ট্রোল করতে পারবেন। ডান পায়ের ক্ষেত্রে বিশেষত যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তারা কিন্তু সাবধান থাকবেন। বিশেষত যে সমস্ত খেলাধুলায় মানে ফিজিক্যাল টাচ হয় আর কি, পরিষ্কার ব্যাপার, ফুটবল খেলা, ক্রিকেট খেলাও কিছুটা কিছু কিছু ক্ষেত্রে, বা ধরুন ভলিবল, বাস্কেটবল খেলছেন, এরকম ধরনের খেলা যেখানে ফিজিক্যাল টাচ হতে পারে, তারা কিন্তু ডান পায়ের ক্ষেত্রে সাবধানতা নেবেন, এবং কোমরের যে অংশটা বললাম সাবধানতা নেবেন। বায়ুযুক্ত যে
লগ্ন আছে, অর্থাৎ মিথুন লগ্ন, তুলা লগ্ন এবং কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই এই সময়টা কিন্তু অ্যাভারেজ থেকে সাধারণ, মানে অ্যাভারেজ থেকে একটু কম থাকবে পোটেনশিয়ালটা এই সময়। এবং বাড়িতে কিন্তু গৃহশান্তি যতটা সম্ভব পারবেন বজায় রাখবার চেষ্টা করবেন। মায়ের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা বেটার হবে, কিন্তু জেদ বলুন বা আপনার ক্ষেত্রে অসম্ভব রকম অবস্টিনেন্স যেগুলো আছে সেগুলোকে বাড়িয়ে দেবে এবং আপনি কারোর কথা শুনতে চাইবেন না। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়া আর কারোর কথা শুনতে চাইবেন না। হ্যাঁ, মায়ের কথা শোনাই যথেষ্ট, কিন্তু মাও ঠিক বলছেন কিনা, হয়তো বয়সজনিত কারণে অনেক তিনি বুঝলেন না, এমন কিছু হয়তো বলে ফেললেন, সেটা আপনি শুনলেন কিন্তু সেটা আপনার ক্ষেত্রে হয়তো ঠিক হলো না। এইগুলো একটু দেখে নেবেন। মা সবসময় ঠিক কথাই বলবেন, এটাই প্রকৃতি নির্ভর, কিন্তু তবুও একটু যাচাই করে নেবেন। আর যেটা করবেন সেটা যে স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। সন্তানের প্রতি যতটা সম্ভব অ্যাটেনশন দিতে পারা, কারণ আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই মূল ত্রিকোণের মধ্যে অ্যাকচুয়ালি কেতুর অবস্থান আছে। তো কেতুর অবস্থান যখন থাকবে মূল ত্রিকোণের মধ্যে, তার মানে তার সমসপ্তমে মানে কোনো না কোনো অংশে রাহুও বসে রয়েছে, সেক্ষেত্রে তো তার দৃষ্টি আছে। যেমন রাহুর পঞ্চম বা উল্টো দিকে নবম দৃষ্টি কুম্ভ লগ্নের ক্ষেত্রে সপ্তম জায়গায় অবস্থান করছে। তো সেই সপ্তম ভাবকে সে কিন্তু ইনস্টিগেট করবার চেষ্টা করবে, ডিস্টেবিলাইজ করবার চেষ্টা করবে। উদাহরণ সহকারে বোঝালাম। বা মিথুন লগ্নের ক্ষেত্রে মনে করুন যে রাহুর দৃষ্টি আছে 5th হাউসে এবং কেতু সেখানে বসে রয়েছে, তো সন্তানের জায়গা কিন্তু একটু সাবধানে রাখবেন। আর সাবধানে থাকা মানে খেয়াল করা, ভয় পাওয়া নয়, অ্যাপ্রিহেনশনের কোনো ব্যাপার নেই, তাদের লুক আফটার করা। এবার ছক অনুসারে সেটা 19-20 হবে, আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি, সম্পূর্ণ খেয়াল রাখবেন। নিজের শরীরের ক্ষেত্রে অসম্ভব জড়তা বা স্থূলতা কাজ করবে, কোনো কাজ ভালো লাগবে না, মনে হবে যেন কিছুই হচ্ছে না, পরিণতির দিকে একটা স্থবিরতা গ্রাস করেছে, অদ্ভুত ধরনের। কিন্তু হোম পিস যেটা আর কি বলা যায়, বাড়িতে গৃহশান্তি বা স্পিরিচুয়াল ইনক্লিনেশন কিন্তু আপনাকে প্রচুর করাবে। যাদের সেদিকে টেন্ডেন্সি আছে সেদিক থেকে শান্তি নেওয়ার চেষ্টা করবেন। সব থেকে বড় কথা, সময় যখন দেখবেন অন্যান্য পশু পাখির মধ্যেও যেটা থাকে, যখন ঝড় হয় কোনো পাখিকে দেখবেন না উড়ে বেড়াচ্ছে, কখন সে কোনো একটা গাছে বা তার বুদ্ধি অনুসারে যেটা তিনি সেফ শেল্টার মনে করছে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। তো অন্যান্য প্রাণীরাও সেটাকে মেনটেন করে। তো এই মুহূর্তের যে প্ল্যানেট পজিশনটা রয়েছে সেটা খুব একটা মানে ফলপ্রসূ প্ল্যানেট পজিশন নয়। সুতরাং সেদিক থেকে নিজেকে চেষ্টা করবেন যে শান্ত রাখার। স্থির থাকলে পরে জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারেন, বা সমস্যাগুলো কম্পারেটিভলি আসলে আপনি সেটাকে ট্যাকেল করতে পারবেন, না হলে ব্যাপারটা অস্থির হয়ে যেতে পারে। হার্টের কোনো প্রবলেম যদি থাকে, বিশেষত ব্লাড প্রেশার রিলেটেড, বা ধরুন হৃদস্পন্দনজনিত কোনো সমস্যা রয়েছে, বা ধরুন কারেন্ট আগে যেটা বললাম সেই জাতীয়, অর্থাৎ হৃৎপিণ্ডজনিত কোনো যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন। কোনো রকম গাফিলতি কিন্তু করবেন না, তাহলে সমস্যা হবে। আর বাঁদিকের লাংসের দিকে নজর রাখবেন, যতটা সম্ভব চেষ্টা করবেন শুদ্ধ খাওয়া দাওয়া করা। কোনো রকম যাদের মধ্যে স্মোক করা হ্যাবিট আছে, চেষ্টা করবেন যতটা সম্ভব কম করা যায়, বা একদমই না করা যায়, সব থেকে বেস্ট। কোনো উত্তেজক পানীয়, বিশেষত ব্ল্যাক কফি, এগুলো আমাদের এখানে একটা সময় খাওয়ার প্রবণতা খুব কম ছিল, কিন্তু এখন আমি দেখতে পাই মানুষ খুব খায়, কফির সেল খুব। আমি কাউকে ব্যক্তিগত স্তরে কিছু বলছি না, কিন্তু প্রকৃতি যেটা তৈরি করে সেই প্রকৃতির বাইরে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন, তাহলে শরীর আপনাকে খারাপ করবে। তো কফি আমাদের দেশে কোথায় তৈরি হয় না, সাউথ ইন্ডিয়ায় তৈরি হয়, কর্ণাটক, কেরালার নর্দার্ন পার্টে, কর্ণাটকে, মালভূমিতে, এই সমস্ত পোর্শনে, তামিলনাড়ুতেও কিছুটা কফি চাষ হয়। এছাড়া সাউথ আমেরিকার বিভিন্ন দেশে বা পৃথিবীর অন্যান্য দেশে যেখানে অনুবাদ ঢাল আছে এবং যথেষ্ট বৃষ্টি হয়, সেখানেই কফি হয়, প্রোডাকশন হয়। তো সেটা আমরা নিশ্চয়ই কর্ণাটক, কেরালায় জন্মাইনি। আমাদের দেশ তো আর এইটুকু দেশ নয় যে জীব বৈচিত্র্য থাকবে না। আমাদের দেশের মধ্যে প্রভূত বৈচিত্র্য রয়েছে, কারণ সুবিশাল দেশ। তো আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। শরীরকে গরম করে এরকম কোনো খাবার প্রযোজ্য নয়। বা শীতকালে খাওয়া যায় কিনা, আমি তো ডক্টর নই, আমি বলতে পারবো না, কিন্তু শাস্ত্র বলছে খাওয়া উচিত নয়। আপনাদের ইমিডিয়েট পেট গরম করে এরকম কোনো জিনিস খাওয়া উচিত নয়। সেটা যে কোনো অতিরিক্ত পেঁয়াজ রসুন খাওয়া, অতিরিক্ত রকম
রিচ খাবার, যেটা ডাইজেশন করতে শরীরকে অনেক পেতে হয়, বেগ পেতে হয়, এই ধরনের খাবার দাবারের ক্ষেত্রে যতটা সম্ভব করবেন, চেষ্টা করবেন। এবং গ্যাপে খাবেন, খিদে পাবে যখন তখন হয়। পেটটা কিন্তু গন্ডগোল করবে, হ্যাঁ। এবং কেন বলছি, কারণ হার্টেও ট্রাবল আছে, তো হয়তো ওর সময় গ্যাস ফর্ম করলো, সেটা ওপর দিকে কোনোরকম রিয়াকশান করলো, একটার থেকে আর একটা ইন্টারকানেক্টেড হয়ে গিয়ে সমস্যা তৈরি করে দিতে পারে। তো সে থেকে সাবধান থাকবেন। বাচ্চাদের ক্ষেত্রে বলছি, একদম ছোট বাচ্চা, ধরুন যাদের ক্ষেত্রে বাচ্চা হয়েছে, সদ্য হাঁটতে শিখেছে, হামাগুড়ি দিচ্ছে, এরকম বয়সী বাচ্চা, তারা কিন্তু মা বাবারা বিছানার পাশে না একটু মোটা কোনো যে সমস্ত ফরাস জাতীয় বস্তু আছে, যেগুলো মাটির ওপরে রাখতে হয়, একটু গদি টাইপের, এরকম রাখবেন, বা খুব কেয়ার করে রাখবেন, বাচ্চাকে মধ্যেখানে শোয়াবেন, অলওয়েজ কেয়ার করবেন। নাম্বার 4 হচ্ছে, যে সমস্ত বাচ্চারা, ছোট বাচ্চারা সাইকেল শিখছে বা সাঁতার শিখছে, এরকম আজকালকার আমি দেখেছি বিভিন্ন জায়গায় সুইমিং পুলে যায় বাচ্চারা, সাঁতার শেখে, কোনো অসুবিধা নেই, সাঁতার এবং সাইকেল চালানো শিখতেই হবে, কিন্তু একটু সাবধানে করবেন এই সময়টা, তাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর একটা জিনিস বলে দিই, যাদের ক্রনিক স্পন্ডিলাইসিসের সমস্যা আছে, তাদের কিন্তু এই সমস্যাটা এই সময় বাড়বে। সুতরাং সমস্যা যদি বাড়েন বা রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম আছে, কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। লাস্ট যে অংশটা বলি সেটা হচ্ছে জলকারক, সেটা হচ্ছে কর্কট লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং মীন লগ্নের ক্ষেত্রে বলছি। যাদের রেসপেক্টিভ লগ্ন আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু সেলিবেসির সমান এফেক্ট দেবে, অর্থাৎ একাকিত্ব দেবে খুব বেশি পরিমাণে, এবং একটু ইনসাবঅর্ডিনেশন তৈরি করতে পারে। অনেক ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের যোগ সৃষ্টি করতে পারে, দ্বিতীয়বার বা তৃতীয়বার বিবাহের যোগ তৈরি করতে পারে জীবনে। তো এটা দিক থেকে মনে করুন কোনো কারণে তার প্রথম বিবাহ ঠিকমতো ডিউরেবল হয়নি, তো সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহের কিন্তু যোগ এই সময়ে আছে। মুখমণ্ডলের কোনো অংশে কিন্তু কোনো রকম, বিশেষত ফেসিয়াল যে বোনস আছে আমাদের মুখের মধ্যে ছোট ছোট, রাস্তাঘাটে যখন চলবেন, চলার সময় শান্ত থাকবেন, পড়ে যেতে পারেন, চোট আঘাত লাগতে পারে, দাঁতের ক্ষেত্রে সমস্যা করতে পারে, এই জাতীয়, বিশেষত আমাদের মোলার, প্রিমোলার, এই সমস্ত নিচের লোয়ার জতে যে দাঁত আছে এগুলো, বা আমাদের এই যে চিবুক আছে অংশে, এই অংশে কিন্তু চোট আঘাত লাগতে পারে। তো একটু সাবধানে চলাফেরা করবেন। চাকরির খুব ভালো যোগ আছে, চাকরির ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে আপনাকে। বিশেষত অগস্ট মাসের 22-23 তারিখের পর থেকে কিন্তু খুব ভালো এফেক্ট দেবে, আপনার প্রমোশন হতে পারে, আপনার ইনক্রিমেন্ট হতে পারে, বা আপনি যদি মনে করেন সার্ভিস চেঞ্জ করবেন, চেঞ্জ করার উপদেশ আমি এই সময় কাউকেই দিই না এই ফেজটাতে, এমন, কারণ শনি মঙ্গলের নক্ষত্রে বকরি আছে, শনি বকরি আছে, মঙ্গল বকরি হতে চলেছে, মঙ্গল এখনই মতো রবির নক্ষত্রে আছে, তো খুব দেখে শুনে চেঞ্জ করবেন। যে যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডে প্রপারলি বুঝে নেবেন যে সেখানে যাওয়া উচিত কি উচিত না। অনেকে হয়তো ভাবছেন আমি এখানে খুব পরেশান আছি, তো অন্য একটা জায়গায় গেলে হয়তো বেটার হবে, এই ধরনের অলিক চিন্তা নিয়ে যাবেন না, প্রপার সার্ভিলিয়েন্স করে তারপরে যাবেন। তবে গেলে কিন্তু স্যালারি একটু হলেও ইনক্রিমেন্ট হবে এই সময়টা, যদি আপনার সেই জায়গাটা কমফোর্টেবল হয় আপনার হরোস্কোপ অনুসারে। আর হচ্ছে সন্তান নেবার ক্ষেত্রে যারা প্ল্যান করছেন তাদের আমি বলবো যে জাস্ট অগস্ট মাসের শেষের দিক থেকে আপনারা প্ল্যান করুন, সেটা বেটার হবে। অনেকে প্রশ্ন করেছে যে 5th হাউসে তো শুক্র আছে, তো সন্তান নেওয়া, 5th হাউসে শুক্র থাকলেই সন্তান, বা লগ্নে বৃহস্পতি থাকলেই, বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে থাকলেই সবসময় যে সন্তান ধারণ করা যায় সেটা সবসময় নয়। আমরা যদি মেথডিক্যালি প্রশ্ন করেন তাহলে যায় না। এবার আপনার লগ্নের তো 30টা ডিগ্রি আছে, আমি তো এখানে লগ্ন দেখে বলছি, তো আপনার লগ্নের 30 ডিগ্রির মধ্যে সব ডিগ্রিতে তো এক ফল দেবে না। আমি এখানে যেটা বলছি সেটা জেনারেল বলছি, দেখা যাবে আমি কোনো মীন লগ্নের অন্য কোনো মানুষের যার নির্দিষ্ট পরিমাণে ডিগ্রি আছে, তার দশা কীরকম আছে, অন্যান্য প্ল্যানেট পজিশন কীরকম আছে, সেটা দেখে হয়তো তাকে আমি বললাম যে না, আপনার ক্ষেত্রে আপনি সন্তান এই সময় নিতে পারেন, সেটা হচ্ছে স্পেসিফিক। কিন্তু আমি জেনারেল যদি বলি তাহলে এই সময়টা এটা নয়। যারা একটু ভেহিকেলের শখ আছে তাদের জন্য ভেহিকেলের কেনার খুব ভালো সময় আছে, ইভেন 2 হুইলারও হতে পারে সেটাও, কিন্তু বাট ভেহিকেল চালাবেন খুব সাবধানে, ড্রাইভ করবেন সাবধানে, যতটা সম্ভব বন্ধু নির্বাচন করবেন সাবধানে, যার তার সাথে যেরম তেরমভাবে খুশিভাবে মিশে গেলেন, সেটা
একটু সেখানে সেন্সর করবেন আর কি। বুধ কিন্তু মনে রাখবেন সঙ্গদোষ সৃষ্টি করে, হ্যাঁ বুধের এটা কাজ, কারণ বুধ খুব জুভেনাইল হয়, খুব নরম হয় বুধ অ্যাকচুয়ালি। তো সেই গুণটা অনেক সময় মানুষকে ভুল পথে চালিত করে দেয়। তো সেটা যাতে না হয় সেটা একটু চেষ্টা করবেন, কারণ বকরি বুধের সময় কিন্তু ধর মীন লগ্নের ক্ষেত্রে বলছি বা কর্কট লগ্নের ক্ষেত্রে, তো থার্ড হাউসে থাকবে, তো 9 3 বা এইরকম কম্বিনেশনে অবস্থান করবে, বা 11 এরকম একটা কম্বিনেশন। তো সেই কম্বিনেশনে কিন্তু বকরি বুধ থাকাকালীন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। মানে রবির, আমি বলছি রবির, কিন্তু বলে দিচ্ছি কিছুটা বুধের অংশ, সেটা আমি 1-2 দিনের মধ্যেই আপলোড করে দেবো বুধের অংশটা, এটা 2টো পার্টে আলোচনা হবে। তার আগে আমি লগ্নভিত্তিক আলোচনাটা সামনের দিন যদি শরীর ভালো থাকে তাহলে করে দেবো। তো যাক, এর উপরে আমার আর কিছু বলার নেই, সাবধানে থাকবে। আমি শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবার থাকবো এই সপ্তাহে, তো সেটা একটু বলে দিলাম, লিখেও দেবো সেটা।